কিছু রাত আছে যেগুলো শেষ হয় না। ঘড়ির কাঁটা ঘোরে, ভোর হয়, সূর্য ওঠে, কিন্তু সেই রাত শেষ হয় না। কারণ সেই রাতে যা দেখা যায় তা চোখের পাতায় গেঁথে যায়, বন্ধ চোখেও দেখা যায়, ঘুমের মধ্যেও দেখা যায়। এই গল্পটা এমনই একটা রাতের। এই গল্পটা আমার গল্প। রাস্তায় কম আলো, বেশিরভাগ দোকান বন্ধ, একটা দুটো রিক্সা যাচ্ছে। দূর থেকে একটা সিএনজির হলুদ আলো আসছে। রাহাত, বয়স 30, অফিসের ব্যাগ কাঁধে, চেহারায় ক্লান্তি, রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তোলে। উঠুন ভাই, কোথায় যাবেন? উঠুন। মিরপুর 10। পাশের সিটে একজন বসেছিল, সাদা ড্রেস পরা, মাথা নিচু, জানালার দিকে মুখ করে, চুলগুলো এলোমেলো, মুখের সামনে পড়ে আছে, হাত দুটো কোলের ওপর, একদম স্থির, যেন মূর্তি। আমি ভাবলাম অন্য যাত্রী। আমি একটু সরে বসলাম। আচ্ছা ভাই, আপনি কি দুজনকে একসাথে নিয়েছেন? কোন দুজন? আপনি তো একাই উঠেছেন। আমি দ্রুত পাশে তাকালাম, দেখলাম সিট খালি, শুধু একটা হালকা ঠান্ডা বাতাস জানালা দিয়ে বেরিয়ে গেল। আমি ভাবলাম এইটা হয়তো মনের ভুল, কিন্তু সিট খালি ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম সাদা ড্রেস পরা এক মহিলা, মাথা নিচু। আমি কিন্তু পাগল না, অন্তত তখন পর্যন্ত নিজেকে তাই বলেছিলাম। কিন্তু বুকের ভেতরে কিছু একটা বলছিল, তুমি যা দেখেছো তা সত্যি, এবং সে এখনো এখানে আছে। বাকি পথ আর পাশে তাকায়নি, কিন্তু পুরোটা সময় মনে হচ্ছিল ঘাড়ের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা নিঃশ্বাস, যেন বরফের হাওয়া। এপ্রিল মাসে ঢাকায় যে ঠান্ডার থাকার কথা না। লিফটের আয়নায় নিজের মুখ দেখলাম, নিচের চোখে একেবারে কালি, চুল এলোমেলো, শার্টে ভাঁজ। ভাবলাম ঘরে গিয়ে শুয়ে পড়ব। তারপর আয়নায় অন্য কিছু দেখলাম, আমার পেছনে সেই মহিলা। এবার মাথা তোলা, মুখ দেখা যাচ্ছে, কিন্তু চোখ নেই, দুটো কালো গভীর অন্ধকার গর্ত। তার চোখের দিকে তাকালে যেন মনে হচ্ছে পড়ে যাব। আমি পেছনে ঘুরে দাঁড়াতেই দেখলাম সেই মেয়েটি আর নেই। 7 তলায় পৌঁছে গেছি, লিফটের দরজা খুলে গেল। আমি লিফট থেকে বের হয়ে ছুটলাম, নিজেকে বললাম চোখের ভুল, চোখের ভুল, কারণ সত্যিটা মানতে ভয় লাগে আমার। দরজার সামনে দাঁড়িয়ে আমি চাবি খুঁজছিলাম। পেছনে তাকাতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল করিডোরের শেষে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ আমার দিকে তাকিয়ে। আমি পেছনে তাকাইনি, দরজা খুলে ভেতরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো, হাতটা যেন বরফের মতো ঠান্ডা। আমি পেছনে তাকাতেই দেখলাম সাকিব হাসছে। কিরে, ভয় পেলে নাকি? আরে ভাই, আরে তুই আমাকে বলিসনি আসতে, তাই চাবি দিয়ে ঢুকে বসেছিলাম। কি হয়েছে তোর? মুখ এরকম সাদা কেন? ভূত দেখেছিস নাকি? ও কিছু না, একটু ক্লান্ত আর কি। সাকিব আমার সবচেয়ে পুরনো বন্ধু, ওর কাছে অতিরিক্ত চাবি ছিল। মাঝে মাঝে এভাবেই আসে সাকিব। সেই মুহূর্তে মনে হলো বুকের পাথর সরে গেল, কিন্তু কিছু একটা ছিল, একটা ছোট্ট কিছু, যেটা আমি তখন ধরতে পারিনি। কি হয়েছে তোর বলতো? আচ্ছা, সত্যি কি হয়েছিল রে? এত ভয় পেলি কেন? ও কিছু না, একটু ক্লান্ত আর কি। শুধু ক্লান্তিতে মুখ সাদা হয়ে যায় নাকি? বলবি আমাকে? পরে বলবো। ঠিক আছে, চা খা আগে। চা খেলাম, কথা বললাম, সাকিব হাসলো, গল্প করলো, আস্তে আস্তে স্বাভাবিক হলাম আবার। কিন্তু হঠাৎ মনে হলো কোনো একটা ছায়া দ্রুত চলে গেল। ভাই, আজকে থাকি তোর কাছে? হ্যাঁ থাক।
কাল সকালে উঠে নাস্তা করবে একসাথে। হ্যাঁ, ঠিক আছে। সাকিব আমার পাশে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করলাম, ভাবলাম ঘুম আসবে না, কিন্তু ক্লান্তি এত বেশি ছিল যে দ্রুত ঘুম চলে আসলো এবং সাথে সাথেই আসলো স্বপ্ন। যে স্বপ্ন আমি দেখতে চাইনি, যে স্বপ্ন থেকে ফিরতে চাইছি কিন্তু পালাতে পারিনি আমি। সব কিছু ঝাপসা, রং বিবর্ণ, শব্দ যেন দূর থেকে আসছে। আমি নিজেকে আবিষ্কার করলাম সিএনজিতে বসে থাকা অবস্থায় আমার পাশে সেই মহিলা। তুমি কি জানো তোমার পাশে কে ঘুমাচ্ছে? হ্যাঁ, সাকিব ঘুমাচ্ছে। আবার দেখো। স্বপ্নে তার কণ্ঠস্বর শুনেছিলাম, ঠান্ডা, শুকনো, যেন পাতাল থেকে আসছে। আবার দেখো, দুটো মাত্র শব্দ, কিন্তু সেই দুটো শব্দ বুকের ভেতরে ঢুকে গেল এবং আমাকে ঘুম থেকে টেনে তুলল। রাত 3:15। ঘরে এমন ঠান্ডা যা ঢাকার এপ্রিল মাসে হওয়া সম্ভব না। আমি পাশে তাকিয়ে দেখলাম সাকিব নেই। তাহলে এতক্ষণ আমার পাশে কে শুয়েছিল? আমি মেঝেতে বসে রইলাম, নড়তে পারছিলাম না, কারণ আরেকটা চিন্তা মাথায় এলো। দরজার তালা ভেতর থেকে বন্ধ, মানে যেই হোক সে এখনো এখানে, এই ঘরে আমার সাথে আছে। রাহাত কাঁপতে কাঁপতে ফোন বের করে, সাকিবের নাম্বার ডায়াল করে। হ্যালো। তু- তুই তুই কোথায়? বাসায়। কি হয়েছে? রাত 3টায় ফোন করছিস কেন? তুই আমার বাসায় ছিলি না? আমি? না তো। হ্যাঁ, তোর বাসায় আসার কথা ছিল, কিন্তু সরি দোস্ত, আসতে পারিনি। অফিসের কাজে মাঝে মধ্যে এত বেশি হয়ে যায় যে বাসায় বসে কাজ করা লাগে। সাকিব আসেইনি, তার মানে আমার কাঁধে হাত দিয়েছিল কে? আমার সাথে চা খেয়েছিল কে? জানালার কাছে আমার পাশে দাঁড়িয়েছিল কে? এতক্ষণ আমার পাশে শুয়েছিল কে? সে কি পুরোটা সময় আমার সাথে ছিল? সে কি আমার পাশে বসে হেসেছিল? আমার সাথে কথা বলেছিল? আমার চা ধরেছিল? এত কাছে ছিল, এত কাছে। দরজার তালা খুলতে পারছিলাম না, হাত অবশ হয়ে এসেছে। মাথায় শুধু একটাই চিন্তা, বের হতে হবে এখান থেকে এখনই। তখনই পেছন থেকে শব্দ এলো, গুনগুন। কোনো ভাষা নেই, কোনো সুর নেই, শুধু একটা গভীর, শীতল, অবিরাম গুনগুন, যেন পৃথিবীর নিচ থেকে আসছে, যেন কবরের মাটির ভেতর থেকে। আমি আস্তে আস্তে ঘরে দাঁড়ালাম। আমার সামনেই দেখছি সেই মহিলা, সাদা ড্রেস পরা, চুল মুখের সামনে। সে এগিয়ে আসছিল, প্রতিটা পদক্ষেপে ঘরের ঠান্ডা বাড়ছিল। আমার নিঃশ্বাস ধোঁয়া হচ্ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলায় কোনো শব্দ নেই। আমি দৌড়াতে চাইলাম, পা যেন এখান থেকে নড়ছে না। আমি চোখ বন্ধ করতে চাইলাম, কিন্তু চোখের পাতা নামছে না। শুধু দেখছিলাম, শুধু সে আর আমি। সে থামে 3 হাত দূরে, মাথা তোলে, চোখের কালো গর্ত থেকে কালো কিছু গড়িয়ে পড়ছে। সে হাত বাড়ায়। প্যানিক অ্যাটাক, অতিরিক্ত স্ট্রেস, ঘুমাননি ঠিক মতো, খাওয়া নেই, প্রতিবেশী না পেলে সকাল পর্যন্ত ওভাবেই পড়ে থাকতেন। সকালে হাসপাতালের বেডে উঠে বসলাম, শরীর ভারী, মাথায় যেন পাথর। প্রতিবেশী দরজা ভেঙে ঢুকেছিলেন, আমি মেঝেতে পড়েছিলাম অজ্ঞান অবস্থায়। ডাক্তার বলেছেন প্যানিক অ্যাটাক। আমি কিছু বলিনি,
শুধু জানালার গ্লাসের আয়নায় নিজের মুখটা আমি দেখলাম। চোখের নিচে কালি, ফ্যাকাশে। তারপর আমার চোখ আয়নায় স্থির হয়ে যায়। সেই মহিলাটা আমার পেছনে দাঁড়িয়ে হাসছে। সে এখনো যায়নি হাসপাতালেও। সিএনজিতে ছিল, লিফটে ছিল, ঘরে ছিল। পুরো রাত সেই মহিলাটা আমার পাশে ছিল। এখন হাসপাতালেও আছে। আমি বুঝে গেছি সে আর যাবে না। সে আমার, সম্পূর্ণরূপে আমার। আর আপনি এই গল্পটা দেখতে দেখতে আপনার পেছনে কতক্ষণ ধরে কেউ দাঁড়িয়ে আছে সেটা আপনারা জানেন? পেছনে একবার তাকান আর শুধু নিশ্চিত হন আপনি কি সত্যিই একা।